নমস্কার বন্ধুরা, জনতার দর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। 2026 সাল পশ্চিমবঙ্গের রাজনৈতিক আকাশে ঝড়ের মেঘ জমেছে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, মাঝখানে বামফ্রন্ট, কংগ্রেস, আইএসএফ, সবাই কিন্তু একেবারে মাঠে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন কিন্তু একটাই, কে জিতবে পশ্চিমবঙ্গ? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে ভারতের অন্যতম সেরা রাজনৈতিক কৌশলবিদ প্রশান্ত কিশোরের বিশ্লেষণের দিকে, যিনি একসময় বলেছিলেন বিজেপি পশ্চিমবঙ্গ জিততে পারবে না, আর আজ বলছেন কঠিন কিন্তু অসম্ভব নয়। কি বদলে গেছে, কেন বদলে গেছে, এবং সত্যিই কি এবার পশ্চিমবঙ্গে পরিবর্তন আসতে যাচ্ছে? আজকের এই বিস্তারিত বিশ্লেষণে আমরা ধাপে ধাপে কিন্তু প্রত্যেকটা উত্তর খুঁজব। আজকের ভিডিওটা একটু দীর্ঘ হবে, কারণ আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জটিল। তাই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। প্রতিটি সেগমেন্টে নতুন তথ্য থাকবে, নতুন বিশ্লেষণ থাকবে। চলুন তাহলে শুরুই করি। বন্ধুরা, প্রশান্ত কিশোরের বিশ্লেষণ বোঝার আগে আমাদেরকে একটু জানতে হবে এই মানুষটিকে, কেন তার কথা ঠিক এতটাই গুরুত্বপূর্ণ। প্রশান্ত কিশোর, সংক্ষেপে পিকে, ভারতের রাজনীতিতে এমন একজন মানুষ যিনি নির্বাচনী কৌশল তৈরিতে রীতিমতো কিন্তু বিপ্লব এনেছেন। তার কেরিয়ার দেখলে বোঝা যায় তিনি কতটা অসাধারণ। 2014 সালে নরেন্দ্র মোদীর প্রচারণা পরিচালনা করেছিলেন। সেই ঐতিহাসিক জয়ের পেছনে পিকের কৌশল ছিল অন্যতম প্রধান কারণ। 2015 সালে বিহারের নীতিশ কুমারের জন্য কাজও করেছিলেন। মোদী ঢেউয়ের মাঝেও নীতিশ কুমার কিন্তু জিতে গিয়েছিলেন, সবাই অবাক পর্যন্ত হয়ে গিয়েছিল। 2017 সালে পাঞ্জাবে কংগ্রেসের জন্য কাজও করেছিলেন। ক্যাপ্টেন অমরিন্দর সিং কিন্তু বিশাল ব্যবধানে জিতেও গেছিলেন। 2019 সালে অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডির জন্য তিনি কাজ করেছিলেন। 175টি আসনের মধ্যে 151টি তিনি আসনও পেয়েছিলেন। 2021 সালে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য কাজ করেছিলেন। দিদিকে বলো এই ক্যাম্পেইনটিও কিন্তু শুরু করেছিলেন। তৃণমূল সেবা 213টি আসন পেয়ে বিশাল কিন্তু জয় পেয়েছিল। এই মানুষটির রেকর্ড দেখলে বোঝা যায় তিনি যে দলের হয়ে কাজ করেছেন সেই দলই বেশিরভাগ সময় কিন্তু জিতেছে। তাই বিকের বিশ্লেষণকে হালকা করে নেওয়ার কিন্তু কোনো সুযোগই নেই। তবে 2019-এর পরে প্রশান্ত কিশোর একটি বড় সিদ্ধান্ত নিয়েছেন। তিনি পেশাদার ইলেকশন কৌশলীর ভূমিকা ছেড়ে সরাসরি সমাজকর্মীর ভূমিকায় এসেছেন। বিহারে জনসুরাজ নামে একটি আন্দোলন তিনি শুরু করেছেন, কিন্তু তার বিশ্লেষণী ক্ষমতা এখনো কিন্তু সমানভাবে প্রখর। বন্ধুরা, এখন প্রশ্ন হলো তিনি 2026 সালে পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে ঠিক কি বলছেন। বন্ধুরা, এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। প্রশান্ত কিশোর আগে কি বলতেন? তিনি বলতেন পশ্চিমবঙ্গে বিজেপি জেতার কোনো সম্ভাবনাই নেই। কারণটা খুবই সহজ, পশ্চিমবঙ্গের বিশাল সংখ্যালঘু ভোট ব্যাংক প্রায় একজোট হয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেয়। বিজেপি কখনোই সংখ্যালঘু ভোট পাবেনই না, তাই অঙ্কের হিসেবে বিজেপির জেতা কিন্তু খুবই কঠিন। এটাই ছিল তার আগের মূল যুক্তি, এবং এই যুক্তি 2021 সালেও কিন্তু সঠিক প্রমাণিত হয়েছিল। কিন্তু এখন তিনি ঠিক কি বলছেন? এখন তিনি বলছেন কঠিন কিন্তু অসম্ভব নয়। এই একটি কথার মধ্যে কতটা বড় পরিবর্তন লুকিয়ে আছে সেটা বোঝার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে। তিনি কেন এই পরিবর্তন করলেন, কারণগুলো ঠিক কি কি? প্রথম কারণ, 2021 থেকে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ কিন্তু অনেকটাই বদলে গেছে। আরজিকর হাসপাতালে চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা, দুর্নীতির একের পর এক অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতি, এই সমস্ত ঘটনা তৃণমূলের ভাবমূর্তিতে কিন্তু ব্যাপকভাবে আঘাত ফেলেছে। এমনকি তৃণমূলের ভেতরেও অনেক নেতা কিন্তু এই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট পরিমাণে অসন্তুষ্ট। দ্বিতীয় কারণ হলো হিন্দু সংস্কৃতির প্রশ্ন। বিজেপি 2021 সালে পশ্চিমবঙ্গে 77টি আসন পেয়েছিল। এটা একটা বড় সংখ্যা, মানে হিন্দু ভোটের একটা উল্লেখযোগ্য অংশ ইতিমধ্যে বিজেপির দিকে সরে গেছে। এখন মেন প্রশ্ন হলো এই ভোটটা কি আরো বাড়বে? তৃতীয় কারণ, সংখ্যালঘু ভোটের বিভাজন। আইএসএফ এবং অন্যান্য দলগুলোর কারণে সংখ্যালঘু ভোট এখন পুরোপুরি একজোট কিন্তু নাও থাকতে পারে, একটু ছড়িয়ে যেতে পারে। এই তিনটি কারণ মিলিয়ে প্রশান্ত কিশোর মনে করেছেন ছবিটা কিন্তু আগের মতো পরিষ্কার নয়। বন্ধুরা, এখন আসি সব থেকে গুরুত্বপূর্ণ অংশে, গাণিতিক সমীকরণে। প্রশান্ত কিশোর নিজে এই অঙ্কটা কষে দেখিয়েছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন সংখ্যা 294। সরকার গঠন করতে হলে ম্যাজিক ফিগার 148টি আসন। এখন প্রশ্ন হলো বিজেপি কিভাবে 148টি আসন পাবে?
এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের জনসংখ্যার নিরিখে যেতে হবে। প্রশান্ত কিশোরের মতে পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যার প্রায় 70 থেকে 72% হিন্দু, বাকি 28 থেকে 30% মুসলিম এবং অন্যান্য ধর্মের মানুষ। এখন বিজেপির পক্ষে যদি কোনো সংখ্যালঘু ভোট না আসে এবং এটাই বাস্তব সম্ভাবনা, তাহলে বিজেপিকে 100% নির্ভর করতে হবে হিন্দু ভোটের ওপর। প্রশান্ত কিশোরের হিসাব বলছে যদি বিজেপিকে 148টি আসন পেতে হয় তাহলে হিন্দু ভোটের মধ্যে অন্তত 60 থেকে 65% ভোট কিন্তু বিজেপির পক্ষে যেতে হবে। এটা কতটা কঠিন একটু বুঝিয়ে বলি। ধরুন 100 জন হিন্দু ভোটার আছেন, তাদের মধ্যে 60 থেকে 65 জন বিজেপিকে ভোট দিতেই হবে, বাকি 35 থেকে 40 জন তৃণমূল, বাম, কংগ্রেস বা অন্যান্য দলকে দিতে পারেন। এটা কি কখনো সম্ভব? বন্ধুরা, 2019 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি 40.7% ভোট পেয়েছিল। সেটা ছিল লোকসভা নির্বাচন যেখানে মোদী ঢেউয়ের প্রভাব ছিল। বিধানসভায় এই সংখ্যাটা সাধারণত কম হয়। 2021 সালের বিধানসভায় বিজেপি পেয়েছিল 38.1% ভোট। এখন 38.1% থেকে 60 থেকে 65% হিন্দু ভোটে পৌঁছানো, এই লাভটা ঠিক কতটা কঠিন বিজেপির পক্ষে? হিসাবটা আরেকটু বিস্তারিত করি। মোট ভোটের 71% যদি হিন্দু হয় তাহলে হিন্দু ভোটের 65% পাওয়া মানে মোট ভোটের প্রায় 46%। 2021 সালে 38.1% ভোট পেয়ে বিজেপি মোট 77টি আসন পেয়েছিল। যদি 46% ভোট পায় তাহলে আসন সংখ্যা নাটকীয়ভাবে কিন্তু বাড়তে পারে। কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। ভোট শেয়ার এবং আসন সংখ্যার সম্পর্ক সরল রেখায় নয়, এটা নির্ভর করে কোথায় ভোট বাড়ছে, কোন কেন্দ্রে কতটা ভোট বাড়ছে। এবারে একটা উদাহরণ দিয়ে বলা যাক, যদি উত্তরবঙ্গে বিজেপির ভোট আরো বাড়ে তাহলে সেখানে বেশিরভাগ আসন বিজেপির কাছেই যাবে, কিন্তু যদি দক্ষিণবঙ্গে ভোট না বাড়ে তাহলে কিন্তু বিজেপির পক্ষে লাভ কম। তাই প্রশান্ত কিশোর বলছেন শুধু মোট ভোটের হিসাব নয়, কোন জেলায় কতটা পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে আসল চাবিকাঠি। বন্ধুরা, এই সেগমেন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত। সম্প্রতি পশ্চিমবঙ্গের ভোটার তালিকা পর্যালোচনায় দেখা গেছে 91 লক্ষেরও বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে। এই সংখ্যাটা কিন্তু মাথায় রাখুন, 91 লক্ষ। এটা কিন্তু একটা ছোট সংখ্যা নয়। পশ্চিমবঙ্গের মোট ভোটার প্রায় 7,60,00,000 লোক, তার মধ্যে 91 লক্ষ নাম বাদ গেলে এটা মোট ভোটারের প্রায় 12%। এই বিষয়টিকে বলা হচ্ছে এসআইআর। এখন প্রশ্ন হলো, কারা এই তালিকা থেকে বাদ পড়েছেন? তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দুটো সম্পূর্ণ আলাদা দাবি করছে। তৃণমূলের দাবি কি আছে না, তৃণমূল বলছে এই 91 লক্ষের মধ্যে বেশিরভাগ সংখ্যালঘু ভোটার, মুসলিম ভোটারের নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে। এটা বিজেপির ষড়যন্ত্র, নির্বাচন কমিশনকে ব্যবহার করে সংখ্যালঘু ভোট কমিয়ে দেওয়ারই চেষ্টা। এবারে বন্ধুরা বিজেপির কথায় আসি। বিজেপি বলছে যারা মারা গেছেন, যারা অন্যত্র চলে গেছেন, যারা নকল ভোটার, শুধু তাদের নামই নাকি বাদ দেওয়া হয়েছে। এটা স্বাভাবিক প্রক্রিয়া এবং ভোটার তালিকায় রোহিঙ্গা এবং অবৈধ অনুপ্রবেশকারী যেই নামগুলো ছিল শুধুমাত্র সেই নামগুলোকেই বাদ দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আসি প্রশান্ত কিশোর এই এসআইআর নিয়ে ঠিক কি বলছেন। প্রশান্ত কিশোর বলছেন এই 91 লক্ষ ভোটার যদি সত্যি মুসলিম বা সংখ্যালঘু হন তাহলে এটা তৃণমূলের জন্য কিন্তু বিশাল ক্ষতি, কারণ এই ভোটাররাই কিন্তু তৃণমূলের মূল ভোট ব্যাংক। কিন্তু যদি এরা আসলে নকল ভোটার বা মৃত ব্যক্তি হন তাহলে এর কোনো প্রভাবই নেই। সত্যিটা আসলে ঠিক কি সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। নির্বাচন কমিশন বলছে এটা একটা নিয়মিত প্রক্রিয়া, বিরোধীরা বলছে এটা একটা ষড়যন্ত্র। কিন্তু বন্ধুরা, একটা বিষয় কিন্তু একেবারে নিশ্চিত, এই 91 লক্ষ নামের বিষয়টি নির্বাচনের ফলাফলে বড় প্রভাব ফেলতে পারে, বিশেষত যেসব কেন্দ্রে জয় পরাজয়ের ব্যবধানটা খুবই কম। মনে করুন একটি কেন্দ্রে 500 বা 1000 ভোটের ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়। যদি সেই কেন্দ্রে 500 থেকে 1000 জন ভোটারের নাম বাদ যায় তাহলে সেটা ফলাফল কিন্তু একেবারে পাল্টে দিতে পারে। এই জন্যই প্রশান্ত কিশোর বলছেন এই এসআইআর বিষয়টি নজরে রাখতে হবে, এটা একটা বড় ভ্যারিয়েবল। বন্ধুরা, পশ্চিমবঙ্গের নির্বাচনে শুধু তৃণমূল বনাম বিজেপি নয়, এখানে আরো কয়েকটি শক্তি আছে যারা সরাসরি ক্ষমতায় না এলেও ফলাফল নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বামফ্রন্ট একসময় পশ্চিমবঙ্গে 34 বছর টানা ক্ষমতায় ছিল। 2011 সালে মমতা ব্যানার্জির হাতে ক্ষমতা হারানোর পর থেকে তারা ক্রমশ কিন্তু দুর্বল হয়ে গেছে। 2021 সালে তারা একটিও আসন পায়নি।
শূন্য আসন, কিন্তু ভোট পেয়েছিল প্রায় 5 থেকে 6 শতাংশ। এই ভোটগুলো কোথায় যায় সেটাই হচ্ছে এখন প্রশ্ন। যদি বাম ভোট তৃণমূলের দিকে যায় তাহলে কিন্তু তৃণমূল লাভবান হবে, যদি বিজেপির দিকে যায় তাহলে বিজেপি লাভবান হবে। আর বাম ভোট যদি বামেই থাকে এবং আসন না পায় তাহলে সেই ভোট নষ্ট হয়ে যায়। কংগ্রেসও এখন পশ্চিমবঙ্গে অনেকটাই দুর্বল। 2021 সালে তারাও শূন্য আসন পেয়েছিল, কিন্তু তাদেরও কিছু ভোট আছে, বিশেষত কিছু কিছু নির্দিষ্ট এলাকায়। এখন প্রশ্ন হলো, কংগ্রেস কি বামেদের সাথে জোট করবে নাকি আলাদা লড়বে? এই সিদ্ধান্তের উপর নির্ভর করছে কংগ্রেসের ভোট ঠিক কোথায় যাবে। আইএসএফ হলো আব্বাস সিদ্দিকীর দল। 2021 সালে এই দল প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছিল এবং 5টি আসন কিন্তু পেয়েছিল। এই দলের মূল ভোট ব্যাংক হলো সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত দক্ষিণবঙ্গের কিছু এলাকা আইএসএফ এর দখলে। যদি আইএসএফ ভালো ফল করে তাহলে সংখ্যালঘু ভোট তৃণমূল থেকে কিছুটা বেরিয়ে আইএসএফ এ যাবে। এটা তৃণমূলের জন্য কিন্তু ব্যাপক ক্ষতিকর। প্রশান্ত কিশোর এই বিষয়টি নিয়ে বিশেষভাবে কিন্তু সতর্ক করেছেন। তিনি বলেছেন, তৃতীয় শক্তির ভোট কোথায় যাচ্ছে সেটাই নির্বাচনের ফলাফল কিন্তু নির্ধারণ করতে পারে। একটু অঙ্ক করি, ধরুন একটি কেন্দ্রে তৃণমূল পাচ্ছে 45%, বিজেপি পাচ্ছে 40%, আর বামফ্রন্ট, আইএসএফ এবং কংগ্রেস মিলে পাচ্ছে 15% ভোট। এই কেন্দ্রে তৃণমূল জিতবে। কিন্তু এখন যদি বামফ্রন্টের ভোট বিজেপিতে স্থানান্তরিত হয় তাহলে বিজেপি পাবে 55% ভোট, তৃণমূল পাবে 45% ভোট, অর্থাৎ বিজেপি কিন্তু অনায়াসে জিতে যাবে। এইভাবে তৃতীয় শক্তির ভোট গণনা ফলাফল কিন্তু পাল্টে দেয়। এখন পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস ঠিক কি করছে? 2021 সালে বাম কংগ্রেস আইএসএফ মিলে জোট করেছিল সংযুক্ত মোর্চা, সেই জোট কিন্তু ব্যর্থ হয়েছিল। কিন্তু এইবার কি হবে এখনো কিন্তু নিশ্চিত নয়। যদি বাম কংগ্রেস বিজেপির সাথে আসে তাহলে বিজেপির শক্তি অনেক বাড়বে, যদি বাম কংগ্রেস আলাদা লড়ে তাহলে ভোট ভাগ হয়ে যাবে এবং সবচেয়ে বেশি লাভবান হবে কিন্তু তৃণমূল কংগ্রেস। এই কারণে প্রশান্ত কিশোর বলছেন, তৃতীয় শক্তির সিদ্ধান্তই হয়তো এইবারের নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গকে আমরা মোটামুটি ভাবে কয়েকটি ভাগে ভাগ করতে পারি: উত্তরবঙ্গ, জঙ্গলমহল, দক্ষিণবঙ্গ এবং কলকাতা ও তার আশপাশ। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই জায়গাগুলিতে কিন্তু বিজেপি যথেষ্ট স্ট্রং। উত্তরবঙ্গে বিজেপি 2019 থেকেই কিন্তু যথেষ্ট শক্তিশালী। এই অঞ্চলগুলিতে হিন্দু ভোটারের পাশাপাশি আদিবাসী এবং রাজবংশী সম্প্রদায়ের ভোটারও কিন্তু বিজেপির সঙ্গে। মালদায় সংখ্যালঘু ভোট বেশি, সেখানে তৃণমূল এবং কংগ্রেস উভয়ই শক্তিশালী। এবারে আসি জঙ্গলমহল অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর নিয়ে। এই অঞ্চলে 2019 সালে বিজেপি কিন্তু দুর্দান্ত ফলাফল করেছিল। 2021 সালেও ভালো ফল ছিল। আদিবাসী ভোট কিন্তু এখানে একটা নির্ধারক। দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এই জায়গাগুলিতে কিন্তু তৃণমূল অনেকটাই স্ট্রং। মুর্শিদাবাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, তৃণমূলের শক্ত ঘাঁটি। বীরভূমে অনুব্রত মণ্ডলের প্রভাব ছিল, কিন্তু তিনি এখন আইনি জটিলতায় আছেন। নদিয়া, হুগলিতে কিন্তু মিশ্র পরিস্থিতি। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় প্রচুর আসন, এখানকার ফলাফলই মূলত সরকার নির্ধারণ করে। কলকাতায় বিজেপি শহরের মধ্যবিত্তের মধ্যে কিছুটা প্রভাব তৈরি করেছে, কিন্তু কলকাতার আসন সংখ্যা সীমিত, তাই কলকাতার একা ফলাফল বদলানোর ক্ষমতা কম। প্রশান্ত কিশোরের বিশ্লেষণ হলো, বিজেপিকে যদি সত্যিই জিততে হয় তাহলে জঙ্গলমহল এবং উত্তরবঙ্গের আসনকে ধরে রাখতে হবে এবং দক্ষিণবঙ্গের নতুন আসন যোগ করতেই হবে। বন্ধুরা, এই দুটো কাজ আবার একসাথে করা এতটাও সহজ নয়। তৃণমূলের দিকে একবার তাকানো দরকার। মমতার শক্তি, তার একটা ব্যক্তিগত ভাবমূর্তি, দিদি ব্র্যান্ড এখনো কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্টই শক্তিশালী। সাধারণ মানুষের সঙ্গে তার সরাসরি কিন্তু সংযোগ আছে। 30% সংখ্যালঘু ভোট যদি একজোট থাকে তাহলে তৃণমূল কিন্তু শুরুতেই একটা সুবিধা পেয়ে যায়। 3, সরকারি সুযোগ সুবিধা, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, এই ধরনের প্রকল্পগুলো প্রচুর মানুষের কাছে কিন্তু পৌঁছেছে এবং ভোটে অবশ্যই প্রভাব ফেলবেই। 4, সাংগঠনিক শক্তি, তৃণমূলের বুথ স্তরের সংগঠন এখনো পর্যন্ত অনেক শক্তিশালী। এবার আসি মমতা ব্যানার্জির দুর্বলতা নিয়ে। 1, দুর্নীতির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, একের পর এক দুর্নীতির মামলায় তৃণমূলের নেতাদের কিন্তু নাম জড়িয়েছে। 2, আর.জি. কর কাণ্ড, চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা এবং তার পরবর্তী ঘটনাগুলো
তৃণমূলের ভাবমূর্তিতে কিন্তু বড় রকমের ধাক্কা দিয়েছে। মহিলা ভোটারের মধ্যে এর প্রতিক্রিয়া কিন্তু হতেই পারে। 3, অন্তর্দলীয় একটা কোন্দল। তৃণমূলের মধ্যে অনেক বিক্ষুব্ধ কিন্তু নেতা এখনো আছে। 4, অ্যান্টি ইনকামবেন্সি। 14 বছর ক্ষমতায় থাকলে যে স্বাভাবিক ক্লান্তি আসে সেটা কিন্তু তৃণমূলকেও গ্রাস করছে। প্রশান্ত কিশোর বলছেন তৃণমূলের জেতার সম্ভাবনা এখনো বেশি, কিন্তু তাদের দুর্বলতাগুলো বিজেপির কাছে কিন্তু সুযোগ তৈরি করছে। বন্ধুরা, এখন আসা যাক চূড়ান্ত বিশ্লেষণে। প্রশান্ত কিশোরের মতামতকে কেন্দ্র করে আমরা 3টি পরিস্থিতি বিবেচনা করতে পারি। পরিস্থিতি 1, তৃণমূল আরামদায়ক জয় পায়। এটা হবে যদি সংখ্যালঘু ভোট একজোট থাকে, বাম কংগ্রেস আলাদা আলাদা লড়ে এবং হিন্দু ভোট বিভক্ত থাকে। এই ক্ষেত্রে তৃণমূল 160 থেকে 80টি আসন কিন্তু পেতে পারে। পরিস্থিতি 2, ঘনিষ্ঠ লড়াই। এটা হবে যদি আইএসএফ বা অন্য দলের কারণে সংখ্যালঘু ভোট কিছুটা ভাগ হয়, হিন্দু ভোটের একটা বড় অংশ যদি বিজেপির দিকে সরে আসে এবং এসআইআর বিষয়টা কিছু কেন্দ্রে যদি প্রভাব ফেলে। এই ক্ষেত্রে তৃণমূল 148 থেকে 160টি আসনের কাছাকাছি থাকবে। পরিস্থিতি 3, বিজেপির জয়। এটা হবে যদি হিন্দু ভোটের 60 থেকে 65% বিজেপিতে যায়, সংখ্যালঘু ভোট বিভক্ত হয়, বাম কংগ্রেস যদি বিজেপির সাথে কোনো সমঝোতায় আসে এবং অ্যান্টি ইনকামবেন্সি যদি তৈরি হয়। এই ক্ষেত্রে বিজেপি কিন্তু 148টি আসনের অনেক বেশি পেতে পারে। প্রশান্ত কিশোরের মতে পরিস্থিতি 1 বা 2 হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পরিস্থিতি 3 কিন্তু সম্ভব, কিন্তু তার জন্য অনেক কিছুই ঠিকঠাক ভাবে মিলতে হবে। তাই তিনি বলেছেন কঠিন কিন্তু অসম্ভব নয়। বন্ধুরা, এই বিশ্লেষণ থেকে একটা বার্তা কিন্তু স্পষ্ট হয়, 2026 সালের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে কিন্তু অত্যন্ত উত্তেজনাপূর্ণ। এটা আর 2021-এর মতো একপক্ষী লড়াই কিন্তু একেবারেই হবে না। কে জিতবে সেটা নির্ভর করবে ভোটারদের ওপর। আপনারা কি মনে করেন নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।